Hello everyone, welcome to my channel. Today my topic of discussion is figure of speech related MCQ. অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট সেমেস্টার সেখানে কম্পালসারি ইংলিশ বা ইংলিশ AECC পেপার এর উপর আমি দুটো ভিডিও অলরেডি আপলোড করেছি। একটি প্রোজের উপর ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টটি ছিল পোয়েট্রির উপর। তো সমস্ত MCQ আমি সেখানে অলরেডি দিয়েছি, কিন্তু কিছু MCQ এমনও রয়েছে যেগুলো টেক্সট বা পোয়েমসগুলো পড়ার পর, গল্পগুলো পড়ার পরেও তোমরা ঠিকঠাক লিখতে পারবে না। তার কারণ এগুলো টেক্সট রিলেটেড ঠিক নয়, এগুলো ফিগার অফ স্পিচ রিলেটেড। তো এই ভিডিওতে আমি আলোচনা করব কিছু এমন MCQ যেগুলো ফিগার অফ স্পিচ রিলেটেড, এবং ফিগার অফ স্পিচ ব্যাপারটা কি সেটা আমি আলোচনা করব এবং চেষ্টা করব তোমরা যাতে এগুলো বুঝতে পারো। তো ফার্স্ট আলোচনা হচ্ছে যে হোয়াট ইজ ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ কি? ফিগার অফ স্পিচের ডেফিনেশন হচ্ছে a word or expression used not with its original meaning but in an imaginative way to make a special effect. কোনো একটা শব্দকে বা কোনো একটা শব্দগুচ্ছকে আমরা এমনভাবে ব্যবহার করব যে এর আসল অর্থটা বোঝাবে না, বরং এটার একটা কাল্পনিক অর্থ বোঝাবে। তারপর দেখো, ফিগার অফ স্পিচ তো অনেক আছে, প্রায় 40-45টা আছে, কিন্তু যে কটা ফিগার অফ স্পিচ তোমাদের AEC পেপার বা কম্পালসারি ইংলিশের ক্ষেত্রে থাকতে পারে বা যেগুলো আছে, এই যে আমাদের 3টে পোয়েম রয়েছে কম্পালসারি ইংলিশে, ফিগার অফ স্পিচ মেনলি পোয়েম থেকেই আসে, প্রোজ থেকে সামান্য থাকে, পোয়েম থেকেই মেনলি থাকে। তো যে 3টি আমাদের পোয়েম রয়েছে, ব্রেক ব্রেক ব্রেক, তারপর আফটারওয়ার্ডস এবং ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। তো এইসব পোয়েমের মধ্যে থেকে ফিগার অফ স্পিচ রিলেটেড যে MCQগুলো আসতে পারে সেগুলো আমি এই ভিডিওতে দেখিয়েছি, এবং তার সঙ্গে এই ফিগার অফ স্পিচগুলো একটু বুঝিয়েও দিয়েছি যে ডেফিনেশন কি, কিভাবে এগুলো ব্যবহার হয়। তো যাই হোক, তো ফার্স্ট ফিগার অফ স্পিচের মধ্যে যেগুলো এখানে ইম্পর্টেন্ট সেগুলো আমি আলোচনা করছি। যেমন সিমিলি রয়েছে, পার্সনিফিকেশন রয়েছে, তারপর রয়েছে মেটাফর, সিমিলি, পার্সনিফিকেশন, মেটাফর, অ্যানাফোরা, সাইনেকডকি বা সিনেকডচিও বলে, আর অ্যালিটারেশন। এই 6টি ফিগার অফ স্পিচ এর উপর থেকে আমাদের কম্পালসারি ইংলিশের MCQ থাকে, সাধারণত থাকতে পারে, থাকার কথা। নেক্সট আমরা জানবো হোয়াট ইজ সিমিলি। সিমিলি কাকে বলে? দ্য ওয়ার্ড সিমিলি ডিরাইভড ফ্রম ল্যাটিন ওয়ার্ডস সিমিলিস, অর্থাৎ সিমিলি শব্দটা ল্যাটিন শব্দ সিমিলিস থেকে এসছে, যার অর্থ হচ্ছে লাইক অর লাইকনেস, অর্থাৎ একই ধরনের। A simile is a figure of speech in which a comparison is explicitly made between two different or unlike things. দুটো আলাদা জিনিসের মধ্যে, ভিন্ন প্রকৃতির জিনিসের মধ্যে যে তুলনা, তাকে বলা হয় সিমিলি। ইউজিং ওয়ার্ডস লাইক অ্যাজ, লাইক, অ্যাজ, সো, অ্যাজ ইফ, এবং এই কম্পারিজন করার সময় কিছু শব্দের ব্যবহার থাকবে, যেমন অ্যাজ থাকতে পারে, লাইক থাকতে পারে, অ্যাজ, সো বা অ্যাজ ইফ। The comparison made between objects of different kinds have at least one point in common. একটু কমন পয়েন্ট থাকতে পারে, যেমন ধরো কয়েকটা সিমিলির এখানে উদাহরণ দেওয়া হচ্ছে। আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কবিতা থেকে নেওয়া একটি লাইন। আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড এর অর্থ হচ্ছে আমি ঘুরে বেরিয়েছিলাম একা একা ঠিক মেঘের মতো। এই অ্যাজ মানে হচ্ছে মতো। তাহলে এখানে কবি নিজেকে তুলনা করছেন আইকে, অর্থাৎ নিজেকে তুলনা করছেন কার সঙ্গে? ক্লাউডের সঙ্গে, এবং তুলনাটা পরিষ্কারভাবে তুলনা করছেন, এবং সেই পরিষ্কার তুলনাটা বোঝা যাচ্ছে অ্যাজ শব্দটার ব্যবহার থেকে। আমি ঘুরে বেড়াচ্ছিলাম একা একা মেঘের মতো। পরিষ্কার একটি কম্পারিজন হবে দুটো ভিন্ন প্রকৃতির জিনিসের মধ্যে, আই এবং ক্লাউড, একটি মানুষ, একটি মেঘ। তাহলে এই হচ্ছে ডেফিনেশন অনুযায়ী আমাদের এক্সাম্পল। নেতাজি ফট লাইক এ লায়ন, নেতাজি লড়াই করেছিলেন লায়নের মতো। লায়নের মতো অর্থাৎ সিংহের মতো। এই যে লাইক শব্দটা, এটা পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে যে লায়নের মতো। তাহলে নেতাজির সঙ্গে লায়নের কম্পারিজন, এবং লাইক শব্দটা সেটা আরো পরিষ্কার এক্সপ্লিসিট করে দিচ্ছে। এক্সপ্লিসিটলি মানে পরিষ্কারভাবে। তারপর আই এম কনস্ট্যান্ট অ্যাজ দ্য নর্দার্ন স্টার, শেক্সপিয়ারের লেখা নাটক জুলিয়াস সিজার এইসব এই স্টেটমেন্টে দিয়েছিল।
আই অ্যাম কনস্ট্যান্ট লাইক দ্য নর্দার্ন স্টার, আমি ধ্রুবতারার মতো আমি দৃঢ়। তাহলে জুলিয়াস সিজার নিজেকে তুলনা করেছিল নর্দার্ন স্টারের সঙ্গে এবং এই অ্যাজ কথাটি দিয়ে পরিষ্কার সেটা বুঝিয়ে দিয়েছে। এই হচ্ছে সিমিলির ডেফিনেশন এবং এক্সাম্পল। এবারে দেখো উপরে আমি হেডিং দিয়েছি এক্সাম্পল অফ সিমিলি ফ্রম আওয়ার টেক্সট। আমরা যে টেক্সটগুলো পড়ছি সেখান থেকে পরীক্ষায় কেমন সিমিলি আসতে পারে। আবার আর্লিয়ার ভিডিওতে আমি এগুলো অলরেডি দিয়েছি, তো এখানে আলাদাভাবে আবার একটু আলোচনা করছি। যেমন হোয়াট ফিগার অফ স্পিচ, যেমন আমার সেকেন্ড ভিডিওতে পোয়েট্রি সেকশনে এমসিকিউ কোয়েশ্চেন নাম্বার 258, এই এমসিকিউ কোয়েশ্চেন 258 এখানে রয়েছে একটি সিমিলির উপর কোয়েশ্চেন। যেমন হোয়াট ফিগার অফ স্পিচ ইজ ইউজড ইন দ্য লাইন ফ্ল্যাপস ইটস গ্ল্যাড গ্রিন লিভস লাইক উইংস। এই লাইনটার মধ্যে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? এবার লক্ষ্য রাখো, লাইক উইং, উইংয়ের মতো, ডানার মতো। ফ্ল্যাপস ইটস গ্ল্যাড গ্রিন লিভস, এর সবুজ পাতাগুলোকে নাড়িয়ে দিচ্ছে ডানার মতো বা ঝাপড় দিচ্ছে ডানার মতো। পাতার সঙ্গে ডানার তুলনা লাইক দিয়ে পরিষ্কারভাবে সেটা বুঝিয়ে দিচ্ছে। তাহলে এটা হবে সিমিলি। তাহলে আমরা জেনে গেলাম যে পরীক্ষায় এমসিকিউতে ফিগার অফ স্পিচের উপর কোয়েশ্চেন থাকলে আন্দাজে না লিখে আমরা বুঝে লিখবো। দুটো জিনিসের মধ্যে তুলনা হচ্ছে, অ্যাজ লাইক এসব ব্যবহার হচ্ছে, এটা হবে সিমিলি। নেক্সট আরেকটি আমি দিয়েছিলাম কোয়েশ্চেন নাম্বার 236, দ্য ফ্রেজ ডেলিকেট ফিল্ম অ্যাজ নিউ স্পান সিল্ক। ডেলিকেট ফিল্ম অ্যাজ নিউ স্পান সিল্ক, নূতন করে বোনা সিল্কের মতো। এখানে অ্যাজ শব্দটার ব্যবহার, এটি কি করছে? পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে তুলনা করা হচ্ছে নতুন করে তৈরি করা বা গোটানো সিল্কের মতো, নতুন করে তৈরি সিল্কের মতো। তাহলে এটা হবে সিমিলি। নেক্সট ফিগার অফ স্পিচ হচ্ছে মেটাফর। আজ আমার গলাটা একটু সমস্যা রয়েছে, গলাটা বসে গেছে, হয়তো অনেকের তোমাদের অসুবিধা হতে পারে, একটু কোঅপারেট করবে। যাই হোক, মেটাফর, দ্য মেটাফর ইজ অ্যান ইমপ্লিসিট কম্প্যারিজন বিটুইন টু আনলাইক থিংস। দুটি আনলাইক জিনিসের মধ্যে ইমপ্লিসিট কম্প্যারিজন। তাহলে সিমিলির ক্ষেত্রেও দেখা যাচ্ছে কম্প্যারিজন দুটো আনলাইক জিনিসের মধ্যে, দুটো বিপরীত প্রকৃতির জিনিসের মধ্যে। মেটাফরও তাই। ডিফারেন্স কোথায়? ডিফারেন্স হচ্ছে একটা ওয়ার্ড, সেটা হচ্ছে ইমপ্লিসিট কম্প্যারিজন। আর সিমিলির ক্ষেত্রে কি হয়েছিল? ওখানে ছিল এক্সপ্লিসিটলি, মানে পরিষ্কারভাবে। আর মেটাফরের ক্ষেত্রে কি হচ্ছে? ইমপ্লিসিট কম্প্যারিজন। অর্থাৎ তুলনাটা পরিষ্কার বোঝা যাবে না, তুলনাটা গুপ্ত থাকবে, একটু লুকানো থাকবে। আনলাইক সিমিলি, সিমিলির মতো নয়। The metaphor does not state that one thing is like another or acts like another. এই like as এসব থাকবে না, এটা ওর মতো সেটা তার মতো বলবে না, but takes that for granted and proceeds as if the two things were one. বরং এমনভাবে তুলনা করবে যেন মনে হবে দুটো জিনিস একটি, মানে এটি ওর মতো না বলে সরাসরি ওটি বলে দেবে। যেমন একটি এক্সাম্পল থাকে, হি ব্রিডলস হিজ প্যাশন, সে লাগাম দিয়েছিল তার আবেগের উপর। ব্রিডলস হচ্ছে লাগাম দেওয়া, ঘোড়ার যে লাগাম হয়, ঘোড়ার লাগাম তার প্রায় আবেগের উপর দিয়েছিল। তার আবেগটাকে ঘোড়ার মতো করে তুলনা করা হয়েছে, তার নিয়ন্ত্রণটাকে লাগাম বলা হয়েছে। এখানে লাইক শব্দ নেই। হি ব্রিডলস হিজ প্যাশন বা হি কন্ট্রোলস হিজ প্যাশনস লাইক হর্স, বা এরকম কন্ট্রোল বা ব্রিডল, এই যে দুটো জিনিস একই। প্যাশন আর হর্স, এটা লাইক হর্স এরকম কিছু বলে, লাইক নেই। কিন্তু এখানে কি হয়েছে? হিজ প্যাশন ইজ ইমপ্লিসিটলি কম্পেয়ার টু হর্স, তার প্যাশনটাকে তুলনা করা হয়েছে ঘোড়ার সঙ্গে। অ্যান্ড দ্য ওয়ার্ড ব্রিডল ইজ ট্রান্সফার্ড, ব্রিডল বা লাগাম শব্দটা ট্রান্সফার হয়েছে ফ্রম ওয়ান টু হুইচ ইট বিলংস টু, যেখানে হওয়া উচিত ছিল ঘোড়ার ক্ষেত্রে, না হয়ে প্যাশনের ক্ষেত্রে ব্যবহার হয়েছে, এবং প্যাশনটাকে ঘোড়া বোঝাচ্ছে। And implicit comparison is made between two different things. সিমিলিতে পরিষ্কার মতো বলে, যেমন বলে, যেহেতু বলে বুঝিয়ে দেওয়া হয়। মেটাফরে এটা ওর মতো বলবে না, বরং সরাসরি ওটি বলবে। যদি বাংলায় একটি সেন্টেন্স উদাহরণ দিই, যে আমার ওই বাচ্চাটির মুখটা চাঁদের মতো, এই মতো বললাম, এটা সিমিলি হয়ে গেল। যদি বলা হয় বাচ্চাটি চাঁদ,
সে দেখো চাঁদ এসছে, দেখছি ছেলে একটি ছোট বাচ্চা এসছে যে খুব সুন্দর চাঁদের মতো, যদি বলি সে দেখো চাঁদ এসেছে, মানে সরাসরি তাকে আমি চাঁদ বলে দিচ্ছি, তারপরে চাঁদের সঙ্গে তুলনা তো করছি, কিন্তু ওই পরিষ্কারভাবে নয়, সরাসরি তাকে চাঁদ বলে দিচ্ছি। এই ধরনের তুলনাগুলো হচ্ছে মেটাফোর। এখানে ছবির আকারে দেখিয়েছি, দেখো হি ব্রিডলস হিজ প্যাশন। এই ব্রিডলস কি না, ঘোড়ার এই যে লাগাম, এগুলোকে বলা হয় ব্রিডল। ব্রিডল কাকে দেওয়া হয়? ঘোড়াকে দেওয়া হয়, হর্সকে। তাহলে হি ব্রিডলস হিজ প্যাশন, এই প্যাশন তার আবেগের উপর লাগাম টেনেছে। তাহলে আবেগটা এখানে ঘোড়ার মতো, যেমন ঘোড়া যেমন গতিশীল হয়, তাকে লাগাম দিতে হয়, সেরকম আবেগও ওই রকম, আবেগের উপর নিয়ন্ত্রণ রাখা মুশকিল। হি ব্রিডলস হিজ প্যাশন, এই হচ্ছে মেটাফোর। নেক্সট হচ্ছে এক্সাম্পলস অফ মেটাফোর। মেটাফোরের কয়েকটি এক্সাম্পল, যেমন দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ ডেজার্ট। ক্যামেল, উটকে বলা হয়, উট হচ্ছে মরুভূমির জাহাজ। তাহলে উটকে জাহাজের সঙ্গে তুলনা করা হচ্ছে আর মরুভূমিকে সমুদ্রের সঙ্গে। কিন্তু এখানে যদি বলতো দ্য ক্যামেল ইজ লাইক দ্য শিপ অফ ডেজার্ট, তাহলে কিন্তু এটা সিমিলি হয়ে যেত। I fall upon the thorn of life, I bleed. Problems of life like thorn. জীবনের কাঁটার মধ্যে আমি পড়েছি। জীবনের কাঁটা বলতে জীবনের প্রবলেমগুলোকে কাঁটার সঙ্গে তুলনা করা হয়েছে। ইন্ডিয়া ইজ আওয়ার মাদার, ভারত আমাদের মা, ভারতকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে। দিস অল আর এক্সাম্পলস অফ মেটাফোর। এক্সাম্পলস অফ মেটাফোর ফ্রম আওয়ার টেক্সট, আমাদের টেক্সট থেকে, যেটা আমাদের কাজের কথা শিখলাম তো ডেফিনেশন, কিন্তু কাজের কথা কি না, পরীক্ষায় কোনগুলো আসতে পারে, এইগুলো আসতে পারে, যেটা দেখতে পাচ্ছ 263, আমার সেকেন্ড ভিডিওর কোয়েশ্চেন নাম্বার 263, যেখানে বলা আছে হোয়াট ফিগার অফ স্পিচ ইজ ইউজড ইন দ্য ফ্রেজ বেল অফ কুইটেন্স। বেল অফ কুইটেন্সে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? বেল অফ কুইটেন্স, এই লাইনটা দেওয়া হয়েছে আফটারওয়ার্ডস কবিতা থেকে, টমাস সার্জির লেখা আফটারওয়ার্ডস কবিতা। ওখানে বেল অফ কুইটেন্স মানে বুঝিয়েছিল মৃত্যুর ঘন্টা। কুইটেন্স মানে ত্যাগ করা, ত্যাগের ঘন্টা, কিন্তু বোঝাচ্ছে মৃত্যুর ঘন্টা। বলছে এক, বোঝাচ্ছে অন্য। এবং কম্প্যারিজন হচ্ছে ইমপ্লিসিট কম্প্যারিজন, লাইক বা অ্যাজ ব্যবহার করে, পরিষ্কার এক্সপ্লিসিট নয়, ইমপ্লিসিট কম্প্যারিজন। অতএব এটা হবে মেটাফোর। এবারে নেক্সট ফিগার অফ স্পিচ হচ্ছে পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন রেফার্স টু দ্য অ্যাট্রিবিউশন অফ পার্সোনাল নেচার টু অ্যান অ্যাবস্ট্রাকশন। কোনো অ্যাবস্ট্রাক্ট জিনিস, তাকে যদি আমরা ব্যক্তির মতো করে ভাবি, ইট ইজ আ ফিগার অফ স্পিচ দ্যাট এন্ডাউজ অ্যানিমাল আইডিয়াস, অ্যাবস্ট্রাকশনস অ্যান্ড ইনঅ্যানিমেট অবজেক্টস উইথ হিউম্যান ফর্ম, ক্যারেক্টার্স আর ফিলিংস। এই ফিগার অফ স্পিচে পশুকে, কোনো ধারণাকে, কোনো মূর্ত মানে অ্যাবস্ট্রাক্ট কোনো ধারণাকে, এবং ইনঅ্যানিমেট অবজেক্ট, জড় বস্তুকে হিউম্যান কোয়ালিটির সঙ্গে তুলনা করা হয়। যেমন নদীকে বলতে পারি যে নদী বয়ে যাচ্ছে, আকাশ কাঁদছে, ধরো বৃষ্টি হবে, আকাশটা মেঘলা হয়ে যাচ্ছে, যদি বলি আকাশ কাঁদছে, তো কাঁদা তো মানুষ কাঁদে, কাঁদা কাজটা মানুষ করে। আকাশ কাঁদছে মানে আকাশকে আমি তুলনা করছি, মানে আকাশকে আমি ভাবছি মানুষের মতো করে যে আকাশ কাঁদছে। আবার ধরো মেঘ সরে গেছে, উজ্জ্বল আকাশ, নীল আকাশ, তখন আবার আমরা বলতে পারি আকাশ হাসছে, অর্থাৎ ভালো আবহাওয়া। এটা হবে পার্সনিফিকেশন। তো দেখো এক্সাম্পল, লাভ কনকার্স অল। লাভ একটা অ্যাবস্ট্রাক্ট ধারণা, এটা কংক্রিট না, এটা অ্যাবস্ট্রাক্ট। লাভ জয় করে, প্রেম বা ভালোবাসা জয় করে সবকিছুকে, ভালোবাসা দিয়ে সবকিছুকে জয় করা যায়, ভালোবাসা সবকিছুকে জয় করতে। কনকার্স কে, কনকার্স জয় করা, মানুষ জয় করে, কিন্তু এখানে লাভ জয় করছে, তাহলে লাভকে মানুষের মতো করে ভাবা হয়েছে, তাই এটা পার্সনিফিকেশন। আরেকটা এক্সাম্পল দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কবিতা আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, তোমরা ক্লাস 11-এ পড়েছিলে। দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল। নদী গ্লাইড করে যাচ্ছে তার নিজের ইচ্ছা মতো। প্রথমত উইল মানে ইচ্ছা, ইচ্ছা তো মানুষের হয়, আর হিস বলা হয়েছে, হিস তো পুরুষদের ক্ষেত্রে বলা হয় প্রোনাউন বোঝাতে গেলে, তাহলে এটা পার্সনের মতো তুলনা করা হয়েছে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ পার্সনিফিকেশন। এবারে আমাদের টেক্সট বই থেকে কোনগুলো থাকতে পারে? এক্সাম্পলস অফ পার্সনিফিকেশন ফ্রম আওয়ার টেক্সট, কম্পালসারি ইংলিশের জন্য। সেকেন্ড ভিডিওর কোয়েশ্চেন নাম্বার 259, what poetic device is used in the line when the hedgehog travels furtively over the lawn? এই যে লাইনটা বলা হয়েছে, যখন হেজহগ লুকিয়ে লুকিয়ে চলাফেরা করছে লনের উপর। এখানে দেখো হেজহগ একটি পশু,
এবং সে ফার্টিভলি ট্রাভেল করছে। ট্রাভেল তো মানুষ করে, লুকিয়ে লুকিয়ে তো মানুষ করতে পারে। লুকিয়ে ট্রাভেল করা যেটা মানুষ সাধারণত করে থাকে, সেটা হেজহগ একটা পশুকে করতেও দেখা যায়, বলা হচ্ছে। এটি পশু সম্বন্ধে সেটা বলা হচ্ছে, অতএব এটি পার্সনিফিকেশন। নেক্সট ফিগার অফ স্পিচ হচ্ছে অ্যানাফোরা। In anaphora, a word or a phrase is repeated at the beginning of a sentence, clause, phrase, or poetic line. স্পেলিংটা একটু মিস হয়ে গেছে, এখানে পোয়েটিক লাইন হবে, পোয়েটিক লাইন। এনিওয়ে, আমরা যেটা দেখবো যে পোয়েটিক লাইন বলতে পোয়েমের একটি লাইন থেকে অন্য লাইনে যাওয়া। তাহলে অ্যানাফোরা হচ্ছে একটি ওয়ার্ড, ইন অ্যানাফোরা আ ওয়ার্ড অর এ ফ্রেজ ইজ রিপিটেড, একটি শব্দ বা শব্দগুচ্ছ রিপিট হয় অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স, কোনো সেন্টেন্সের প্রথমেই। মানে একই শব্দ দুবার আসতে পারে, তিনবার আসতে পারে, ক্লজের ক্ষেত্রেও হতে পারে, ফ্রেজের ক্ষেত্রে হতে পারে, বা পোয়েটিক লাইন। এটা পোয়েটিক হবে, পোয়েটিক লাইন। অর্থাৎ এখানে ডান দিকে দেখো ব্রেক 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 কবিতাটা, এখানে কিন্তু অ্যানাফোরা রয়েছে। প্রথম লাইনটা দেখো ব্রেক ব্রেক ব্রেক, একই ওয়ার্ড তিনবার হয়েছে, একেই বলে অ্যানাফোরা, যখন একটি শব্দ রিপিট হয়। এখানে একই লাইনে তিনবার রিপিট হয়েছে। আবার এখানে দেখো ও ওয়েল ফর দ্য ফিশারম্যানস বয়, ও ওয়েল ফর দ্য সেলার্স ল্যাড, এই ও ওয়েল ফর, এই তিনটে শব্দ, একটা ফ্রেজ, এটাও রিপিট হয়েছে। তাহলে কোথাও ব্রেক শব্দটা রিপিট হচ্ছে, কোথাও ও ওয়েল ফর এই ফ্রেজটা রিপিট হচ্ছে। তো এই রিপিট হলে একে বলা হয় অ্যানাফোরা। নেক্সট হচ্ছে অ্যালিটারেশন। অ্যালিটারেশনটা অনেকটা অ্যানাফোরারই মতো, একটু ডিফারেন্স রয়েছে। Alliteration refers to the repetition of initial letter or sound in two or more closely associated words or stress level. দুটো ওয়ার্ডের মধ্যে, দুটো পরস্পর ওয়ার্ডে গ্যাপও থাকতে পারে, যদি লেটার পরপর আসে তাহলে পরে সেটাকে অ্যালিটারেশন বলে। বিশেষ করে লক্ষ্য রাখতে হবে পরপর যেন আসে, পরপর দুটো ওয়ার্ডে যদি একই লেটার আসে। The term is usually applied only to consonants, শুধু কনসোনান্টের ক্ষেত্রে এটা হবে। দুটো ভাওয়েল যদি পরপর আসে না, কনসোনান্টের ক্ষেত্রে ইজ ইউজ টু ইন্টেন্সিফাই ইমোশন, এবং এটা ব্যবহার করা হয় আবেগের উপর জোর দেওয়ার জন্য। ফিচার্স অফ অ্যালিটারেশন। অ্যালিটারেশনের ফিচার্স কি না, the three essential features of alliteration are as follows. তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি সহজভাবে বলি, যে এগুলো তো বইয়ের তাত্ত্বিক বিষয়, একদম সহজ কথাই বলছি। অ্যালিটারেশন হচ্ছে একটি লেটার পরপর দুটো ওয়ার্ডে যদি আমরা পাই। যেমন এক্সাম্পল দেখো, বার্ডস অফ সেম ফেদার ফ্লকস টুগেদার। এই ফেদার আর ফ্লক এই দুটো শব্দ দেখো, ফেদারের প্রথমেই আছে এফ আর ফ্লকের প্রথমেই আছে এফ, দুটি পরপর ওয়ার্ডে শুরু হয়েছে একটি সেম লেটার দিয়ে, দ্যাট ইজ কল্ড অ্যালিটারেশন। এটাই অ্যালিটারেশন। কয়েকটি এক্সাম্পল রয়েছে, দেখে নাও। উইন্স ইজ দি রুটলেস কিং, এখানে অ্যালিটারেশন কোথায় হচ্ছে, উইন্স ইজ দি রুটলেস কিং। না, এর মধ্যে কোনো অ্যালিটারেশন নেই। তারপর রয়েছে অ্যালিটারেশন কোথায়, স্লোলি সাইলেন্টলি নাও দ্য মুন। স্লোলি সাইলেন্টলি, এই স্লোলি এবং সাইলেন্টলি দুটো ওয়ার্ডে প্রথমে রয়েছে এস এবং এস, অর্থাৎ অ্যালিটারেশন। আবার পরের লাইনে স্লোলি সাইলেন্টলি নাও দ্য মুন ওয়াকস ইন হার সিলভার শুন, এখানে আবার দেখো দুটো ওয়ার্ড সিলভার আর শুন, দুটো ওয়ার্ড স্টার্ট হয়েছে সিলভার এস, শুনের এস, অ্যালিটারেশন হয়েছে এখানে। মানে অ্যানাফোরা হলে কি হতো, অ্যানাফোরা হলে সিলভার শব্দটা দুবার আসতো, কিন্তু অ্যালিটারেশনে কি হয়েছে, এসটা দুবার এসছে, সিলভার শব্দটা নয়। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট এক্সাম্পল অফ অ্যালিটারেশন ফ্রম আওয়ার টেক্সট। আমাদের টেক্সটে কোয়েশ্চেন নাম্বার 261 আমি দিয়েছিলাম, what figure of speech is used in the phrase wind ruffed upland town? wind ruffed upland town, এই এর মধ্যে কোন শব্দটা ব্যবহার করা হয়েছে? আফটার ওয়ার্ডস থেকে নেওয়া
কবিতা থেকে নেওয়া লাইন এটা। উইন্ড রাফট, দেখো উইন্ড ডাব্লু আর রাফটেড ডাব্লু দুটো সেম লেটার এসছে, পরপর দুটো ওয়ার্ড এসছে, রিপিট হচ্ছে, তাহলে এটা হবে অ্যালিটারেশন। নেক্সট সাইনেকডকি, এটা একটু জটিল। আর এই যে ফিগার অফ স্পিচ এগুলো কিন্তু অনার্স লেভেলেই থাকে, কম্পালসারি ইংলিশে থাকার কথা ছিল না, থাকতো না। এখন কোশ্চেন প্যাটার্নে দিয়েছে, দেওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জন্য আমি কম্পালসারি ইংলিশের জন্য আর আলাদাভাবে এই ভিডিওটা বানালাম। আদারওয়াইজ আমি ফিগার অফ স্পিচ নিয়ে অনার্সের উপর আমি এর আগে ভিডিও বানিয়েছি, বা অনার্সের ক্ষেত্রে এগুলো নিয়ে আলোচনা করতে হয়। একটু জটিল মনে হতে পারে, চেষ্টা করব সহজ করে বোঝানোর। লক্ষ্য রাখো, সাইনেকডকি বা সিনেকডচি দুরকমই প্রোনাউন্সিয়েশন করা হয়। In synecdoche, a part is used to designate the whole or the whole to designate the part. 6 varieties of synecdoche may be represented symbolically in the following way. In this connection, we must remember PWCIM, PWCIM, each letter of which represents one of the 6 different varieties of synecdoche. Synecdoche বা synecdoche দুরকমই বলা হয়। কিছুই বোঝা গেল না, আমি জাস্ট একটা ডেফিনেশন পড়লাম। আসলে এটা বুঝতে গেলে তোমাদের এক্সাম্পল দেখতে হবে। দেখো সিনেকডকি ব্যাপারটা কি বলছি, দেখো সিনেকডকি হচ্ছে হি হ্যাজ মেনি মাউথ টু ফিড, তাকে অনেক মুখের খাবার জোগাড় করতে হয়, অনেকজনকে খাওয়াতে হয়। কিন্তু অনেকগুলো মাউথকে খাওয়াতে হয়, মাউথকে তো খাওয়াতে হয় না, ব্যক্তিদের খাওয়াতে হয়। তো মুখ মাউথ বলছে কিন্তু বোঝাচ্ছে ব্যক্তিদের, যে অনেক ব্যক্তিদের খাওয়াতে হয়, তাকে তার পরিবারের অনেকজনের দায়িত্ব দিতে হয়। বললো মাউথ বোঝাচ্ছে ব্যক্তি, মানুষগুলোকে। আরেকটা, আনইজি লাইজ দ্য হেড দ্যাট ওয়ার্স ক্রাউন, যে মাথা মুকুট পরে সে মাথায় সমস্যা আসে। মাথা বলছে কিন্তু বোঝাচ্ছে মাথাধারী ব্যক্তিকে, অর্থাৎ রাজাকে বা শাসককে। তাহলে পার্ট ফর দ্য হোল, পার্ট বোঝালো, পার্ট বললো বোঝালো হোল, বলবে এক বোঝাবে আরেক। এবারে উল্টোটাও হতে পারে, হোল ফর দ্য পার্ট, অর্থাৎ বলবে হোল পুরোটা বলবে কিন্তু বোঝাবে পার্ট। এটা কি করা হয়, যেমন ধরো আর্জেন্টিনা ওয়ান দ্য ওয়ার্ল্ড কাপ, আর্জেন্টিনা জিতেছিল ওয়ার্ল্ড কাপ। আর্জেন্টিনার টিম ওয়ার্ল্ড কাপ জিতেছে, সমস্ত আর্জেন্টিনার দেশটা কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতেনি, তাদের টিম জিতেছে, কিন্তু বোঝাচ্ছে সমস্ত দেশটিকে। তাহলে পার্ট বললো, হোল বললো আর্জেন্টিনার দেশটার নাম বলছে কিন্তু জিতেছে তাদের টিম, হোল বললো কিন্তু বোঝাচ্ছে পার্ট। আচ্ছা, আরেকটা রয়েছে জেনাস ফর দ্য স্পেসিস। জেনাস মানে সমস্ত জীবকে বোঝায়, আর স্পেসিস মানে তার সেই জীবের মধ্যে যেসব শ্রেণী আছে। যেমন ক্রিয়েচার হচ্ছে জেনাস। ক্রিয়েচারদের মধ্যে অনেক রকম ক্রিয়েচার আছে, মানুষ, হিউম্যান বিং একটা ক্রিয়েচার, অ্যানিমাল একটা ক্রিয়েচার, তাহলে এগুলো হচ্ছে স্পেসিস। এখানে কি বলছে, হি ইজ আ পুয়ার ক্রিয়েচার, সে একজন গরিব মানুষ। এখানে গরিব নয়, এখানে বেচারা বোঝাচ্ছে। হি ইজ আ পুয়ার ক্রিয়েচার, সে একজন বেচারা জীব। তো জীব বলছে কিন্তু পার্টিকুলার জীবকে না বুঝিয়ে মানুষকে বোঝাচ্ছে। হি ইজ আ পুয়ার ক্রিয়েচার মানে সে একজন বেচারা মানুষ, সে একজন গরিব মানুষ সেন্সও আসতে পারে, এখানে বেচারা বুঝিয়েছে, সে একজন সাদাসিধা মানুষ, বেচারা মানুষ। তাহলে এখানে ক্রিয়েচার বলছে জীব কিন্তু বোঝাচ্ছে মানুষ, তাহলে মানুষ হচ্ছে স্পেসিস আর ক্রিয়েচার হচ্ছে জেনাস। জেনাস বুঝিয়ে স্পেসিস, উল্টোটা হতে পারে, স্পেসিস বুঝিয়ে জেনাস হতে পারে। তারপর এরকম আরো কিছু রয়েছে, যে আমি বললাম পসিম ব্যাপারটা একটু বুঝে নাও। পার্ট ফর দ্য হোলের পি নেওয়া হয়েছে, হোল ফর দ্য পার্টের ডব্লিউ, অ্যাবস্ট্রাক্ট ফর দ্য কংক্রিট, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট বলবে কংক্রিট বোঝাবে, এ নেওয়া হয়েছে। কংক্রিট ফর দ্য অ্যাবস্ট্রাক্ট, কংক্রিট বলবে অ্যাবস্ট্রাক্ট বোঝাবে, সি নেওয়া হয়েছে। ইন্ডিভিজুয়াল ফর দ্য ক্লাস, একজনের নাম বলবে সমস্ত ক্লাসকে বোঝাবে। আর ম্যাটেরিয়াল ফর দ্য থিংস মেড, যে জিনিস দিয়ে তৈরি হয়েছে ম্যাটেরিয়ালের নাম বলবে কিন্তু যে জিনিসটা তৈরি করা হয়েছে জিনিসটাকে বোঝাবে। একে বলা হচ্ছে পসিম। এইভাবে একটা ছক তৈরি করে নিয়ে বুঝলে সুবিধা হবে। নেক্সট হচ্ছে দ্য অ্যাবস্ট্রাক্ট ফর দ্য কংক্রিট, আই এম আউট অফ হিউম্যানিটিস রিচ, আমি মানুষের ধরাছোঁয়া থেকে বাইরে আছি। হিউম্যানিটিস মানে মানুষত্ব, কিন্তু বোঝাচ্ছে মানুষের জগৎ থেকে বাইরে আছি। তাহলে অ্যাবস্ট্রাক্ট বললো কিন্তু কংক্রিটকে বোঝালো। বিউটি ক্যানট কিপ হার লাস্টারাস আইস, বিউটি তার ঝলমলে চোখটাকে ধরে রাখতে পারে না, বিউটি মানে বিউটিফুল লেডি। কংক্রিট ফর দ্য অ্যাবস্ট্রাক্ট, এখানে আবার কংক্রিট, দ্য মাদার ইন হার রোজ, তার মধ্যে মা জেগে উঠেছিল। মা তো কংক্রিট, মাকে দেখা যায়, ধরা ছোঁয়া যায়, কিন্তু এখানে বোঝাচ্ছে মাতৃত্ব, যেটা অ্যাবস্ট্রাক্ট।
দ্য অ্যানিমাল ইন হিম কেম আউট অ্যাট লাস্ট, তার মধ্যে যে পশু ছিল সেটা বেরিয়ে এলো। পশু ছিল মানে কি, পশুর মতো যে তার স্বভাব ছিল। ইন্ডিভিজুয়াল ফর দ্য ক্লাস, আর ড্যানিয়েল কাম টু জাজমেন্ট, একজন ড্যানিয়েল জাজ করতে এসেছে। ড্যানিয়েল খুব বিখ্যাত একজন জাজ ছিলেন। তো ড্যানিয়েল কে নাম বোঝানো হয়েছে ইন্ডিভিজুয়ালের, কিন্তু বোঝাচ্ছে সমস্ত ভালো জাজদেরকে। বিরাট ইজ দ্য মেসি অফ ওয়ার্ল্ড ক্রিকেট, বিরাট হচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেটের মেসি। তো মেসি একজন ব্যক্তির নাম, তো এখানে মেসি শুধু একজন ব্যক্তি না হয়ে মানে সে সমস্ত সেই ক্লাসকে বুঝিয়েছে যারা খুব ভালো খেলে। ম্যাটেরিয়াল ফর দ্য থিং মেড, দ্য লেডি ওয়াজ ড্রেসড ইন লাইনেন, মহিলাটি লাইনেন পোশাক পরেছিল। লাইনেন পরেছিল মানে লাইনেনের পোশাক পরেছিল। হিজ স্টিল ইজ স্মিয়ার্ড ইন ব্লাড, তার স্টিলের রক্ত লেগে আছে। স্টিল মানে স্টিলের তলোয়ারে রক্ত লেগে আছে। বলছে স্টিল একটা ম্যাটেরিয়াল, কিন্তু বোঝাচ্ছে সেটা দিয়ে তৈরি জিনিস তলোয়ারকে। এক্সাম্পল হচ্ছে আমাদের এখানে একটি এক্সাম্পল আছে, হোয়াট পোয়েটিক ডিভাইস ইজ ইউজ ইন দ্য লাইন ওয়ান মে সে লাই স্ট্রোভ দ্যাট সাচ ইনোসেন্ট ক্রিয়েচার্স শুড কাম টু নো হার্ম। ক্রিয়েচার্স বলছে একটা জেনাস, বোঝাচ্ছে হেজ হক্সকে। এই আফটারওয়ার্ডস কবিতা থেকে নেওয়া হয়েছে। তাহলে এটা স্থানিক ডকি হবে। যাক, আশা করি বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানিও। উইশ ইউ বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।